আচ্ছা, যে পর্যন্ত হয়েছে তারপর থেকে বলছি। গেঁড়াকে নিয়ে সেই সাধু উঠে গেল নরেন বাদশার চারতলার উপরে। গেটে বাধা দিয়েছিল, কিন্তু ওই সাধক বলল, এ আমার ছেলে, আমার সঙ্গে আজকে এসেছে, মাসের শেষ, টাকা নিয়ে যাবো, সেই জন্য ওকে ছেড়ে দাও বলে দুজনে উপরে উঠে গেল। রাজকন্যা কিন্তু সে ঠাকুরের পূজা করে। ওই এক সময় তাকে চাবি খুলে দেওয়া হয়, সিন্ধুকের মধ্যে থাকে। সিন্ধুক বললে ভুল হবে, বড় একটি পরিমাণ, যাতে করে একটা মানুষ থাকতে পারে এবং নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সেরকম ব্যবস্থা আছে, নাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। সে পূজা করে, বহু বেলপাতা জমে গেছে। গেঁড়া কি করলো, লুকিয়ে সেই বেলপাতার আড়ালে যে বসে রইল, বসে বসে দেখছি কি ব্যাপার। এবারে সেই সাধক তাকে গান টান শেখালো, শেখানোর পর চাবি দিয়ে বেরিয়ে এলো। আর গেঁড়া এবারে বেলপাতা থেকে বেরোলো। গেঁড়া মাথায় পাগড়ি বাঁধে 24/7 কাপড় লাগে। তখন করলো কি, সেই ট্যাঙ্কেটা মাথায় নিয়ে 24/7 কাপড় জড়িয়ে বেঁধে বিরাট পাগড়ি করে এবার বেরিয়ে আসবে। তার আগে কিন্তু সাধু বেরিয়ে গেছে, ও দেরি হয়েছে। তখন কেটে বলছে, হ্যাঁ কে, কোথায় ছিলে এতক্ষণ তুমি? বলছি, আরে বাবা, আমার টাকা পয়সা হিসাব করে নিতে তো একটু দেরি হবে নাকি। কিছু না বলে পকেট থেকে এক বান্ডিল টাকা নিয়ে গেটে দারোয়ানের হাতে ধরিয়ে দিয়েছি, ব্যাস কাজ ফিনিশ। দারোয়ান চুপ, বেরিয়ে গেল। বেরিয়ে একেবারে কোথাও ভাড়া নেই, সোজা গিয়ে হাজির হলো তার মালিকের কাছে, সেই বাদশার হাটে। যে মালিককে তাড়াতাড়ি বললো, মালিক কাজ হয়ে গেছে, চলো ঘোড়া রেডি করো, এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকলে হবে না। বলে তাড়াতাড়ি ঘোড়ায় চেপে তার মালিক আর গেঁড়া দুজনে এবার বেরিয়ে পড়লো বাজার থেকে। বাজার থেকে যাচ্ছে, যেতে যেতে জঙ্গল পার হয়ে পৌঁছালো একটি সমুদ্রের ধারে। সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে, বহু দূর গেল, যার বা আলাও হয়ে গেছে। বললো, তাই তো মালিক, এবার তো কিছু খেতেও হবে, তাই এইখানে বিশ্রাম করা হোক বলে সেই সমুদ্রের ধারে একটি বিরাট গাছ আছে, সেই গাছের গোড়ায় তারা বসলো, ঘোড়া থেকে নেমে বসলো, আর ট্যাঙ্কটাও সেখানে খুলে রাখলো। গেঁড়া মালিককে বললো, মালিক এইখানে আজকে খাওয়া দাওয়া করে, আর বেশি বেলাও তো নয়, কালকে আবার রওনা হবো, তাহলে এখানে কোথায় থাকবো? বলছে, কেন, সে গাছে উঠে থাকবো, থাকার আবার ভাবনা, জীবজন্তু যতই থাক না, আমাদের কি করবে? এই চাবিকাঠি নাও, এইটি দিয়ে খুলবে, এর মধ্যেই বাদশার মেয়ে আছে বলে সে একটু নজরের বাইরে গেল। এইবার রাজকুমার করলো কি, চাবিটা খুলে দেখে সেই অপূর্ব সুন্দরী, তাকে দেখে সে মূর্ছা হয়ে গেল। তখন কি করবে? বাদশা কন্যা কি দেখছে যে নির্ভয় এখানে আর কেউ নেই, তাড়াতাড়ি সমুদ্র থেকে, সমুদ্রের পাড়ে তো, সমুদ্র থেকে আঁচল ভিজিয়ে জল নিয়ে এসে সেই রাজপুত্র চোখ মুখে দিয়ে জ্ঞান ফেরাল। আর এদিকে গেঁড়া বলছে, ব্যাস লেগে গেছে, আর কি, এবার তো বর্ষ হয়েই গেছে বলে গেঁড়া এলো, ফিরে এসে খাওয়া দাওয়া করলো। বলে, তাহলে থাকতে হবে। বললে, এক কাজ করো, চলো আমি ট্যাঙ্কটা মাথায় করে নিয়ে গাছে উঠছি, আর তুমি নিজে গাছে ওঠো। উঠে গাছের অনেক উঁচুতে উঠে করলো কি, একটা ডালে এতে কাপড়ের এক ধারটায় ট্যাঙ্কটা বেঁধেছে, বেঁধে আর এক ধারে ওই রাজকুমারকে ডালের সঙ্গে জড়িয়ে বেঁধেছে যাতে না পড়ে যায়, আর নিজে একটা ডালকে আঁকার করে ধরে না ঘুমিয়ে জেগে ধরলো, নাহলে ঘুমিয়ে ঘুরোতে হাত ফসকে পড়ে যাবে। রাত হলো,
8টা 9টা 10টা 11টা 12টা 1টার সময় দেখে না সমুদ্র থেকে একটা জানোয়ার উঠে আসছে, আর তার মাথায় বিভৎস এক আলো, এমন আলো যেমন আমরা দেখতে পাই সার্চ লাইট যেগুলোকে বলে, সেই ধরনের তীব্র আলো উঠে আসছে। আর সেই আলোর ফোকাসটা পড়েছে ওই গাছটার গোড়াতে যেখানে ঘোড়াটা বাঁধা আছে। আচ্ছা, এবার জানোয়ারটা উঠে আসছে, উঠে এসে ঘোড়া দেখতে পেয়েছে, ঘোড়াটাকে ধরে উপর দিকে ছুঁড়ে দিয়ে আর হাঁ করে রইল। ঘোড়াটা তার মুখে এসে গোপাং করে পড়ে গেল আর গিলে খেয়ে নিল। আসলে কত বড় জানোয়ার! ওরা তো দেখে অবাক হয়ে গেল। গেঁড়া খেয়ে সেই জানোয়ারটা আবার সমুদ্রে জলেতে ডুবে গেল, চলে গেল। সকাল হলো, তারা গাছ থেকে নামলো গেঁড়া আর রাজপুত্র। বললে, যা, এবার আমরা যাব কি করে, আমাদের তো ঘোড়া চলে গেল। তখন গেঁড়া বললে, মালিক কোনো চিন্তা নেই, আমাদের কাছে কোনো টাকা পয়সার অভাব নেই, এইখানে তোমরা তবে দিনের বেলা ওই জানোয়ার আসবে না, আমি শহরে যাচ্ছি, যে আমি এর ব্যবস্থা করছি, জানোয়ারটাকে মারতেই হবে। বলে শহরে চলে গেল গেঁড়া। এরা দুজন এই গাছের গোড়ায় অপেক্ষা করতে লাগলো। শহরে গিয়ে বলল, আমাকে 1 ঘন্টার মধ্যে একটা লোহার ঘোড়া তৈরি করে দিতে হবে ঢালাই, আর তার ফলা চারধারে করে দিতে হবে, ফলা করে দিতে হবে, আর আমি যেখানে থাকি সেখানে পৌঁছে দিতে হবে। যা টাকা লাগবে আমি দেবো, যত টাকাই লাগবে, টাকার কোনো চিন্তা নেই। বলে সেই রকম একটি ঘোড়া তৈরি করে দিল। এবারে গাড়িতে করে সেই ঘোড়াকে নিয়ে আসবে কি করে? গাড়িতে করে সেই ঘোড়া নিয়ে এসে গেঁড়ার সঙ্গে এসে সে পৌঁছালো সেই গাছের গোড়ায়, আর রং করে দিয়েছে ঘোড়াটাকে, লোহার ঘোড়াটা সেই অরিজিনাল ঘোড়ার মতো রং করে দিয়েছে, ধরতে বুঝতেই পারবে না। এবার গাছের গোড়ায় বেঁধে রেখে ওরা আবার সেই সন্ধ্যের পর সেই গাছে উঠে বসে রইল। আবার দেখছে রাত হচ্ছে, অপেক্ষা করছে ওরা গাছে বসে বসে। দেখে না সেই 12টা 1টার সময় আবার জানোয়ারটা এসেছে, এবার লোভ পেয়ে গেছে, খাদ্য পেয়েছে, এসে দেখেন আবার ঘোড়া রয়েছে। সেই জল থেকে উঠে এসে সেই লোহার ঘোড়াটাও উপর দিকে ছুঁড়ে দিয়ে হাঁ করে রইল, আর পড়ে গেল মুখে। আর যেই মুখে পড়ে গেল, চারধারে ফলা অমনি গপা গপ করে গাঁথা হয়ে গেল। কি করবে, খাঁ খাঁ করে চিৎকার করতে করতে সেই জানোয়ারটা সেখানে পড়ে গেল, মরে গেল। সকাল হলো, ওরা আর ভয়ে নামে নেই। রাজপুত্র বলছে, না গেঁড়া ও মরে না, কল্লা করে পড়ে আছে। বলছে, না ও মরে গেছে। তারপরে দেখে না একটা কাক এসে তার চোখে ঠকরাচ্ছে। বলছে, দেখছ মালিক, কাকে চোখ ঠকরাচ্ছে, ও যদি বেঁচে থাকতো চোখে ঠকরাতে পারতো। বলতে এবার নামলো, নেমে দেখে না যে বিভৎস জানোয়ারটা দেখতে, কি আর বলবো। তখন দেখ না সেই আলোটা রক্তমাখা হয়ে গেছে, যত রক্ত বেরিয়েছে। বলে, এই আলোটা কি, দেখতে হবে এটা। এবার সমুদ্রের জলে ধুতে গেছে, দেখে না সমুদ্রের জল সরে গিয়ে রাস্তা হয়ে যাচ্ছে। বললে, মালিক তাড়াতাড়ি এসো এসো এসো। তখন সেই ট্যাঙ্কটা নিয়ে, আর ট্যাঙ্কের দরকার নেই, ট্যাঙ্কে ফেলে দিচ্ছে, কারণ এখানে তো নিরাপদ কেউ তো নেই, ওরা 3 জন। এবারে ওই বাদশা কন্যাকে হাত ধরে নিয়ে রাজপুত্র গেঁড়ার কাছে এলো। এবারে 3 জনে ওই আলোটা ধরে আগিয়ে যাচ্ছে, আর রাস্তার জল সরে যে শুকনো রাস্তা হয়ে যাচ্ছে, রাস্তা হয়ে হয়ে চলে গেল একদম পাতালে। সেখানে গিয়ে দেখছে, ওরে বাবরে, বিশাল এক রাজবাড়ি। গেট দিয়ে ঢুকলো, গেট খোলা, যে জানোয়ারটা এসেছে গেট খোলা। চারধার ঘুরে ঘুরে দেখছে কোথাও কেউ নেই, লোকজন কিচ্ছু নেই, একটা রাজবাড়ি। এক জায়গায় দেখলো সেই রাজার একটি মেয়ে ছিল, সেই মেয়েটিকে খায়নি, ওই জানোয়ারটা কিরকম ভাবে রেখে দিয়েছে মায়া ভেবে। আর
পায়ের কাছে একটা কাঠি, মাথার কাছে একটা কাঠি। মাথার কাঠিটা জীবন কাঠিটা পায়ের দিকে, আর পায়ের মরণ কাঠিটা মাথার দিকে দিয়ে ওকে মেরে রেখে যায়। এবারে গেঁড়া বলে এই দুটো কাঠি কি হয়? কাঠি দুটো নিয়ে নাড়তে 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 এখন জীবন কাঠিটা তার যেই মাথায় পড়ে গেছে, অমনি রাজকন্যা বেঁচে উঠেছে। বলে, তোমরা কে, এখানে কি করে এলে? যা যাও এখান থেকে, পালিয়ে যাও পালিয়ে যাও। দেখতে পাচ্ছে রাজপুত্র আর ওই 3 জন লোক। বলে, যাও যাও পালিয়ে যাবো, এক্ষুনি মেরে দেবে, একটা জানোয়ার এখানে রয়েছে। আমার এখানে বাবা মা, আমাদের রাজবাড়ি ছিল, সবাইকে খেয়েছে, চাকর বাকর কাউকে রাখেনি, সব খেয়েছে। আমাকে কোনো গতিকে বাঁচিয়ে রেখেছে, কেন জানিনি। আমি তো দিনের বেলা আমাকে মেরে রেখে চলে যায়, আবার এসে বাঁচায়, দুটি রান্না টান্না করে কোনো গতিকে বেঁচে আছি খেয়ে। বলে, সে আর বেঁচে নেই, তাকে মেরে দিয়েছি। বললো, কেউ তাকে মারতে পারে না। বলছে, মারতে পারে না? এই যে আলোটা দেখছো, এই আলোটা কার? তারই তো। বলে, হ্যাঁ ঠিকই তো। তখন করলো কি, সেই পাতালের ঘরে ওই বাদশার মেয়ে আর ওই মেয়েটি, রাজকন্যা যে পাতালে ছিল, দুজনে রাজকুমারকে বিয়ে করল। বিয়ে করে সেখানেই থাকে, বেশ আনন্দে আছে, খায় দায়, কোনো কিছুর অভাব নেই। সেখানে একটা রাজবাড়ি, ধন সম্পত্তি প্রচুর রয়েছে। এইভাবে থাকতে থাকতে কিছুদিন কেটে গেল। এখন গেঁড়া বলছে, মালিক তোমরা এখানে থাকো, আমি আমি ফিরে আসবো। আমি একবার আমার ভাইয়েদিকে বা মাকে দেখতে ইচ্ছা যাচ্ছে, আমি একবার দেখা করেই চলে আসবো। তাতে আমি 2-4টা মার খেতে হয়, খাবো, আর কি করো। বলছে, চল তবে তোকে তুলে দিয়ে আসি, আলোটা না হলে আসতে পারবে না। সেই আলোটা নিয়ে পাড়ে তুলে দিয়ে গেল গেঁড়াকে। গেঁড়া চলে গেল, আর রাজপুত্র আবার নেমে গেল জলে। এদিকে নরেন বাদশার মেয়ে চুরি হয়ে গেছে। বিশাল হাঁক ডাক, হই রই, চারধারে খোঁজ খোঁজ, কোথাও উপায় নেই। এবারে বাদশা ঢেড়া দিল, যে আমার মেয়েকে এনে দিতে পারবে উদ্ধার করে, তাকে অর্ধেক রাজত্ব আর সেই মেয়েকে দান করব। এবার কে এনে দেবে গো? সেই রাজ্যে গ্রামেতে একটি বুড়ি থাকে। বুড়ির একটি ছেলে আছে, সে গেঁড়া তার নাম। এই গেঁড়া আর ও বুড়ির ছেলের নামও গেঁড়া, আর সাইডেও সেরকম গেঁড়া বলি, তার গেঁড়ার নাম রেখেছে। তখন বুড়ি এসে ঢেঁড়া ধরল, বলল, আমি এনে দেবো আপনার মেয়েকে। বললে, ঠিক আছে এনে দাও, তাহলে যা আমি ঘোষণা করেছি তাই পাবে, অর্ধেক রাজত্ব পাবে, আর আমার মেয়েকেও দেবো। বলে বুড়ির কাছে থাকে একটি আসন। আসন একটি চাদরের মতো বড় আসন। সেইটাতে বের করে বসে যদি বলা যায় চল উড়ে চল, সে উড়ে চলে যাবে। যদি জলেতে বলা হয় তাকে নৌকো হয়ে যায়, নৌকো হয়ে যাবে। জাদু আসন। বুড়ি সে বাদশার ওখান থেকে এসে আসনটি বের করে, আর সঙ্গে কি নিল না, 1 বোতল ভালো সুবাসিত তেল, আয়না, চিরুনি, রং, সিঁদুর নিয়ে আসনে বসে বলল, আসন চল, যেখানে নরেন বাদশার মেয়ে আছে সেখানে চল। এইবার সে তো আসনে এবার হু হু করে উড়ে আসছে বুড়িকে নিয়ে। এসে যে ঘাট দিয়ে ওঠানামা করে, সেই ঘাটের কাছে এসে নামলো আসন। আর তো যেতে পারেনি, জলের ভিতর তো যেতে পারেনি। বললে, তাহলে এইখানেই হচ্ছে গোড়া। এই বলে বুড়ি তখন করলো কি, যে আসন তাহলে এক কাজ কর, তুই একটা নৌকো হয়ে যা, আমি নৌকো বসে থাকবো। বলতি আসন সঙ্গে সঙ্গে একটা নৌকো হয়ে গেল, আর সেই নৌকোতে বসে বুড়ি দিন রাত ইচ্ছা করে ছল করে কাঁদতে লাগলো, বঞ্জি গো বলে কাঁদতে লাগলো। যখন উঠবে তারা তবে তো দেখতে পাবে, এই বলে সেইখানে কাটতে লাগলো।
আচ্ছা, এরপর জলের ভেতরে যে তারা তিনজন আছে, তারা তিনজনের মধ্যে দু রাজপুত্র, দুটো বউ, বাদশা কন্যা আর রাজকন্যা, দুটো বউ বলা বলি করতে লাগলো। বাদশা কন্যা বলছে, দেখ দিদি, ডাঙায় বেড়াতে যাবি, চল না, খুব ভালো জিনিস আছে, দেখবার আছে, কত জঙ্গল, কত গাছ গাছালি। বলে তুই চল, যাবো। আর এখানে আমাদের বর এখানে একা থাকবে, বলে চল না, যাবো আর আসবো। এই বলে এখন দুজনে সেই আলোটা নিয়ে উঠে আসছে, পাড়েতে উঠে আসছে। উঠে আসতেই এবারে বুড়ি বলল, এ বঞ্জি, তোকে কতদিন দেখিনি, ওরে বাপরে, তোরা নিচেতে আছিস, আমি যেতেও পারিনি, আমি বুড়ি হয়ে গেছি, কতদিন আর বাঁচবো, তোদের দেখতে পাচ্ছি নি, তা আয় আয় মা আয়, বলে তাদেরকে ডাকলো। ওরা বললে, ভাবলো যে হলেও হবে, আমাদের মাসি থাকতে পারে, আমরা তো জানিনি। এই বলে বুড়ির কাছে দুজনে আগিয়ে গেল। এরপরে আবার কালকে হবে।